আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে সংস্কার এবং বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় যথেষ্ট দীর্ঘ। দেশের মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্রে ফিরতে চায় বলেও দাবি তাঁর। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। তখন আপনি যা খুশি করতে পারেন। বক্তারা বলেন, লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারে নাই। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে ইসির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এর আগে সোমবার বেলা 11টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? আর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। পরে বৈঠকের আলোচনার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটিও এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এক মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন এবং স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন গঠনের পরামর্শ দেয় তারা। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্নার একটি রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 যুগ ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে আসার চেষ্টা করছিল এই সংস্থাটি। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার করা। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। গেল ৪ জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিগত আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে গুমের ১,৮৩৭টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। এর মধ্যে ১,৪১৭ জন জীবিত ফিরেছেন, আর এখনো নিখোঁজ রয়েছেন ৩৪৫ জন। জফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দের পর যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দের চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, যুক্তরাজ্য আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। ব্রিটিশ এমপি হিসেবে নয়, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপ সিদ্দিকের একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এরই মধ্যে যুক্তরাজ্যে রয়েছে 343টি বাড়ি, যার বাজার মূল্য 1025 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে 35 কোটি টাকা পেয়েছে দুদক। ক্ষমতা পরিবর্তনের পর এসব সম্পদ জব্দে আদালতে আবেদন করে সংস্থাটি। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসব সম্পদ জব্দ করে। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, পাচার করা অর্থে যুক্তরাজ্যে সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তান। তাদের সম্পদ জব্দেও চিঠি দিয়েছে দুদক। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইস্যুতেও কথা বলেন তিনি। জানান, বাংলাদেশি পরিচয়ের আড়ালে মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ নানা দুর্নীতির প্রমাণ মিলেছে। তার দায় এড়াতে বারবার নিজের ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করেছেন টিউলিপ। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। এদিকে যুক্তরাজ্যের বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে
প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আইনি প্রক্রিয়া ছাড়া সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও জানান দুদক চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নানা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের মধ্যেও 2024-25 অর্থ বছরে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চলতি অর্থ বছরে 15 জুন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 31,71,779 TEUs, যা বিগত অর্থ বছরে একই সময়ের তুলনায় 4.63% বেশি। এছাড়াও বন্দরের অটোমেশন সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নও এ সাফল্যের উল্লেখযোগ্য অংশ। এ ধারা অব্যাহত থাকলে আগামী 30 জুন 2025 পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।